ঝুম, ঝুম। মিস্টার করিম, আপনার কি মনে হয় না আপনি আপনার নিজের চোখটি নিজে নষ্ট করেছেন? কি বলছেন আপনি এসব? আপনি আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে ভয় পাচ্ছি। আপনি চুপ করুন। আমি আপনার কাছে হাত জোড় করছি। এই জগতে কত অদ্ভুত ঘটনা ঘটে যায়, আমরা আসলে জানতেও পারি না। জীবন অন্যরকম, কারো কাছে গোলাপ তো কারো কাছে গোলাপের কাঁটা। শুরু করতে যাচ্ছি হুমায়ুন আহমেদের ভয় পর্ব 2। মিসির আলির স্কেচবুকের প্রতিটি পাতা সাবধানে উল্টালেন। চারকেল এবং পেন্সিল স্কেচ আঁকা। প্রতিটি স্কেচের নিচে আঁকার তারিখ, স্কেচের বিষয়বস্তু অতি তুচ্ছ। সবই ঘরোয়া জিনিস, একজোড়া জুতো, মলার ছেঁড়া বই, টিভি, বুকসেলফ। স্কেচবুকের শেষের দিকে শুধুই চোখের ছবি, বিড়ালের চোখ, কুকুরের চোখ, মাছের চোখ এবং মানুষের চোখ। মানুষের চোখের মডেল যে রাশেদুল করিম তা বলার অপেক্ষা রাখে না। না বললেও ছবির নিচের মন্তব্য থেকে বোঝা যাচ্ছে মন্তব্যগুলি বেশ দীর্ঘ। যেমন একটি মন্তব্য, আমি খুব মন দিয়ে আমার স্বামীর চোখ লক্ষ্য করেছি। মানুষের চোখ এক এক সময় এক এক রকম থাকে। ভোরবেলার চোখ এবং দুপুরবেলার চোখ এক নয়। আরও একটি জিনিস লক্ষ্য করলাম, চোখের আইরিশের ট্রান্সপারেন্সি মোডের উপর বদলায়। বিষাদগ্রস্ত মানুষের চোখে আইরিশ থাকে অস্বচ্ছ। মানুষ যতই আনন্দিত হতে থাকে তার চোখের আইরিশ ততই স্বচ্ছ হতে থাকে। আমার এই অবজারভেশনটুকু কতটুকু সত্য তা বুঝতে পারছি না। মেয়েটি মাঝে মাঝে মনের অবস্থা লিখছে, অনেকটা ডায়েরি লেখার ভঙ্গিতে। মনে হয় হাতের কাছে ডায়েরি না থাকায় স্কেচবুকে লিখে রেখেছে। সব লেখাই পেন্সিলে, প্রচুর কাটাকুটি আছে, কিছু লাইন রাবার ঘষে তুলে ফেলা হয়েছে। 18/5/1982। আমি ভয়ে অস্থির হয়ে আছি। নিজেকে বোঝানোর চেষ্টা করছি এই ভয় অমূলক, বোঝাতে পারছি না। আমি আমার স্বামীকে ভয় পাচ্ছি। এই তথ্য স্বভাবতই স্বামী বেচারার জন্য সুখকর নয়। সে নানানভাবে আমাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে। কিছু কিছু চেষ্টা বেশ হাস্যকর। আজ আমাকে বলল, জুডি
আমি ঠিক করেছি এখন থেকে রাতে ঘুমোবো না। আমার অঙ্কের সমস্যা নিয়ে ভাববো, দেখাদেখি করব। তুমি নিশ্চিত হয়ে ঘুমাও, আমি দিনের বেলায় ঘুমাবো। একজন মানুষের জন্য 4 ঘন্টা ঘুমই যথেষ্ট। নেপোলিয়ন মাত্র 3 ঘন্টা ঘুমোতেন। আমি এই গভীর স্বল্পভাষী লোকটিকে যত দেখেছি, ভালোবেসেছি। আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি, ভালোবাসি। আমি চাই না আমার কোনো কারণে সে কষ্ট পাক, কিন্তু সে কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। হে ঈশ্বর, তুমি আমার মনকে শান্ত করো, আমার ভয় দূর করে দাও। 21/8/1982। যে জিনিস খুব সুন্দর তা কত দ্রুত অসুন্দর হতে পারে, বিস্মিত হয়ে আমি তাই দেখেছি। রাশিদের ধারণা আমি অসুস্থ, আমার মনে হয় না। কারণ এখনো ছবি আঁকতে পারছি। একজন অসুস্থ মানুষ আর যাই পারুক, ছবি আঁকতে পারে না। গত 2 দিন ধরে ওয়েটার কালার বসার সামনে চেরি গাছের ফুল ধরতে চেষ্টা করছিলাম। আজ সেই ফুল কাগজে বন্দি করেছে। অনেকক্ষণ ছবিটির দিকে তাকিয়ে রইলাম। ভালো হয়েছে। রাশেদ ছবি তেমন বোঝে বলে মনে হয় না। সেও মুগ্ধ হয়ে অনেকক্ষণ দেখল, তারপর বলল, আমি আমি যখন বুড়ো হয়ে যাব, বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেব, তখন তুমি আমাকে ছবি আঁকা শিখিয়ে দেবে। এই কথাটি সে আজ প্রথম বলেনি, আগেও বলেছে, আন্তরিক ভঙ্গিতে বলেছে। কেউ যখন আন্তরিক ভঙ্গিতে কিছু বলে তখন তা টের পাওয়া যায়। আমার মনে হয় না সে কোনোদিন ছবি আঁকবে। তার মাথায় অঙ্ক ছাড়া কিছুই নেই। একুশ 5/1982। আমি ছবি আঁকতে পারছি না। যেখানে নীল রং চড়ানো দরকার সেখানে গাঢ় হলুদ রং বসাচ্ছে। ডক্টর সিডেটিভের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। সারাক্ষণ মাথা ঝিম ধরে থাকে। কেন জানি খুব বমি হচ্ছে। আজ দুপুরে অনেকক্ষণ ঘুমালাম। মজার ব্যাপার হচ্ছে সুন্দর স্বপ্ন দেখে ফেললাম। সুন্দর স্বপ্ন আমি অনেক দিন দেখি না, অনেক দিন দেখি না, অনেক দিন দেখি না, অনেক দিন দেখি না, অনেক দিন দেখি না। আচ্ছা, আমি কি পাগল হয়ে যাচ্ছি? শুনেছি পাগলরা এক কথা বারবার লেখে, কারণ তাদের মাথায় একটি বাক্যই বারবার ঘুরপাক খায়। বৃহস্পতিবার কিংবা বুধবার। আজ কত তারিখ আমি জানি না। বেশ কয়েকদিন ধরেই দিন তারিখ গন্ডগোল হচ্ছে। আজ কত তারিখ তা জানার কোনো আগ্রহ বোধ করছি না। তবে মনের অবস্থা লেখার চেষ্টা করছি, যাতে পরবর্তী সময়ে কেউ আমার লেখা পড়ে বুঝে যে আমার মাথা খারাপ হবার সময়
একজন মানুষ কিভাবে কি চিন্তা করে। মাথা খারাপের প্রথম লক্ষণ হচ্ছে আলো অসহ্য হওয়া। আমি এখন আরও সহ্য করতে পারি না। দিনের বেলায় দরজা জানলা বন্ধ রাখি, ঘর অন্ধকার বলে প্রায় অনুমানের উপর নির্ভর করে আজকে এই লেখা লিখছি। দ্বিতীয় লক্ষণ হচ্ছে সারাক্ষণ শরীরে এক ধরনের জ্বালা অনুভব করা। মনে হয় সব কাপড় খুলে বাথটাবে শুয়ে থাকতে পারলে ভালো লাগতো। আমার আগে যারা পাগল হয়েছে তাদেরও কি এমন হয়েছে? জানার জন্য পাবলিক লাইব্রেরিতে টেলিফোন করেছিলাম। আমি খুব সহজভাবে বললাম, আচ্ছা, আপনাদের এখানে পাগলের লেখা কোনো বই আছে? যে মেয়েটি টেলিফোন ধরেছিল সে বিস্মিত হয়ে বলল, পাগলের লেখা বই বলতে কি বোঝাচ্ছেন? মানসিক রোগীদের লেখা বই। মানসিক রোগীরা বই লিখবে কেন? কেন লিখবে না? আমি তো লিখছি। বই অবশ্যই নয়, ডায়েরি আকারের লেখা। ও আচ্ছা, ঠিক আছে, আপনার বই ছাপা হোক। ছাপা হবার পর অবশ্যই আমরা আপনার বইয়ের কপি সংগ্রহ করব। আমি মনে মনে হাসলাম। মেয়েটি আমাকে উন্মাদ ভাবছে। ভাবুক, উন্মাদ কি উন্মাদ ভাববে না তো কি ভাববে? রাত 2:10। আমার মা এই কিছুক্ষণ আগে টেলিফোন করলেন। দুপুর রাতে তার টেলিফোন করার বদ অভ্যাস আছে। আমার মা অনিদ্রার রোগ আছে, কাজেই তিনি মনে করেন পৃথিবীর সবাই অনিদ্রার রোগে। যাই হোক, আমি জেগেই ছিলাম। মা বললেন, জুডি, তুই আমার কাছে চলে আয়। আমি বললাম, না, রাশেদকে ফেলে আমি যাব না। মা বললেন, আমি তো শুনলাম ওকে নিয়েই তো সমস্যা। ওকে নিয়ে আমার সমস্যা নেই মা। আই লাভ হিম, আই লাভ হিম, আই লাভ হিম। চিৎকার করছিস কেন? চিৎকার করছি না মা, টেলিফোন রেখে কথা বলতে ভালো লাগছে না। আমি টেলিফোন নামিয়ে রাখলাম। রাশেদকে ফেলে যাবার প্রশ্নই ওঠে না। আমার ধারণা রাশেদ নিজেও অসুস্থ হয়ে পড়ছে। সেও এখন রাতে ঘুমায় না। গ্রুপ থিওরির যে সমস্যাটা নিয়ে সে ভাবছিল, সেই সমস্যার সমাধান অন্য কে নাকি বের করে ফেলেছে। জার্নালে ছাপা হয়েছে। সে গত পরশু ওই জার্নাল পেয়ে কুচি কুচি করে ছিঁড়েছে। শুধু তাই নয়, বারান্দার এক কোনায় বসে ছেলে মানুষের মতো কাঁদতে শুরু করেছে। সান্ত্বনা দেবার জন্য তার কাছে গিয়ে চমকে উঠলাম। সে কাঁদছে ঠিকই, কিন্তু তার বাঁ চোখ দিয়ে পানি পড়ছে, ডান চোখ শুকনো। আমি তাকে কিছু বললাম না, কিন্তু তার চাউনি থেকেই ব্যাপারটা বুঝে ফেলল। নিচু গলায় বলল, জুডি, ইদানিং এই ব্যাপারটা হচ্ছে, মাঝে মাঝেই দেখছি বা চোখ দিয়ে পানি পড়ে। কথাগুলি বলার সময় তাকে এত অসহায় লাগছিল, আমার ইচ্ছা করছিল তাকে জড়িয়ে ধরে বলি, আমি তোমাকে ভালোবাসি। হে ঈশ্বর, হে পরম করুণাময় ঈশ্বর, এই ভয়াবহ সমস্যা থেকে তুমি আমাদের দুজনকে উদ্ধার করো। স্কেচবুকের প্রতিটি লেখা বারবার করে মিসির আলি খুব বেশি তথ্য বের করতে পারলেন না। তবে গুরুত্বপূর্ণ তথ্য যা জানা গেল তা হচ্ছে, মেয়েটি তার স্বামীকে ভালোবাসে, যে ভালোবাসায় এক ধরনের সারল্য আছে।
স্কেচবুকে কিছু স্প্যানিশ ভাষায় লেখা কথাবার্তাও আছে। স্প্যানিশ ভাষা না জানার কারণে অর্থ উদ্ধার করা সম্ভব হলো না, তবে এই লেখাগুলো যেভাবে সাজানো তাতে মনে হচ্ছে কবিতা কিংবা গান হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে স্কেচবুক নিয়ে গেলেই ওরা পাঠোদ্ধারের ব্যবস্থা করে দেবে। তবে মিসির আলির মনে হলো তার প্রয়োজন নেই। যা জানার তিনি জেনেছেন, এর বেশি কিছুই জানার দরকার নেই। রাশিদুল করিম ঠিক ৬টায় এসেছেন। মনে হচ্ছে বাইরে অপেক্ষা করছিলেন। ঠিক ৬টা বাজার পর কলিং বেল হাতে রেখেছেন। মিসির আলি দরজা খুলে বললেন, আসুন। রাশিদুল করিমের জন্য সামান্য বিষয় অপেক্ষা করছিল, তার জন্য টেবিলে দুধ ছাড়া চা। মিসির আলি বললেন, আপনি কাটায় কাটায় ৬টায় আসবেন বলে ধারণা করেই চা বানিয়ে রেখেছি। লিকার করা হয়ে গেছে বলে আমার ধারণা, খেয়ে দেখুন। রাশিদুল করিম চায়ের কাপে চুমুক দিলেন, বললেন, ধন্যবাদ। মিসির আলি নিজের কাপ হাতে নিতে নিতে বললেন, আপনাকে একটা কথা শুরুতেই বলে নেওয়া দরকার। আমি মাঝে মাঝে নিজের শখের কারণে সমস্যা নিয়ে চিন্তা করি। তার জন্য কখনো অর্থ গ্রহণ করি না। আমি যা করি তা আমার পেশা না, নেশা বলতে পারেন। আপনার ডলার আমি নিতে পারছি না, তাছাড়া অধিকাংশ সময়ে আমি সমস্যার কোনো সমাধানে পৌঁছাতে পারি না। আমার কাছে ৫০০ পৃষ্ঠার একটা নোট বই আছে। ওই নোট বই ভর্তি এমন সব সমস্যা যার সমাধান আমি বের করতে পারিনি। আপনি কি আমার সমস্যাটার কিছু করেছেন? সমস্যার পুরো সমাধান বের করতে পারিনি। আংশিক সমাধান আমার কাছে আছে। আমি মোটামুটিভাবে একটা হাইপোথিসিস দাঁড় করিয়েছি। সে সম্পর্কে আপনাকে আমি বলবো, আপনি নিজে ঠিক করবেন আমার হাইপোথিসিস ঠিক আছে কিনা। তখন আমরা দুজন মিলে ত্রুটিগুলো ঠিক করব। শুনি আপনার হাইপোথিসিস। আপনার স্ত্রী বলেছেন ঘুমাবার পর আপনি মৃত মানুষের মতো হয়ে যান। আপনার হাত পা নড়ে না, পাথরের মূর্তির মতো বিছানায় পড়ে থাকেন, তাই না? হ্যাঁ, তাই। স্লিপ অ্যানালিস্টরা আপনাকে পরীক্ষা করে বলেছেন আপনার ঘুম সাধারণ মানুষের ঘুমের মতোই। ঘুমের মধ্যে আপনি স্বাভাবিকভাবে নড়াচড়া করেন। জি, কয়েকবার পরীক্ষা করা হয়েছে। আমি আমার হাইপোথিসিসে দুজনের বক্তব্যই সত্য ধরে নিচ্ছি। সেটা কীভাবে সম্ভব? একটিমাত্র উপায়ে সম্ভব। আপনি যখন বিছানায় শুয়েছিলেন তখন ঘুমোচ্ছিলেন না, জেগেছিলেন। রাশেদুল করিম বিস্মিত হয়ে বললেন, কি বলছেন আপনি? মিসির আলি বললেন, আমি গতকালও লক্ষ্য করেছি, আজও লক্ষ্য করেছি। আপনার বসে থাকার মধ্যে এক ধরনের কাঠিন্য আছে। আপনি আরাম করে বসে নেই, শির দ্বারা সোজা করে বসে আছেন। আপনার দুটো হাত হাঁটুর উপর রাখা। দীর্ঘ সময় চলে গেছে, আপনি একবারও হাত পা নাড়াননি। অথচ স্বাভাবিকভাবে আমরা হাত পা নাড়ি, কেউ কেউ পা নাচান। রাশেদুল করিম চুপ করে রইলেন। মিসির আলি বলল, ওই রাতে আপনি বিছানায় শুয়েছেন, মূর্তির মতো শুয়েছেন, চোখ বন্ধ করে ভাবছেন আপনার অঙ্কের সমস্যা, গভীরভাবে ভাবছেন। মানুষ যখন গভীরভাবে কিছু চিন্তা করে তখন এক ধরনের টেন্স স্টেটে ভাবজগতে চলে যায়। গভীরভাবে কিছু ভাবা হচ্ছে
এ ধরনের মেডিটেশন? রাশিদুল করিম সাহেব, জি। অঙ্ক নিয়ে ওই ধরনের গভীর চিন্তা আপনি করেন না? জি করি। আপনি কি লক্ষ্য করেছেন এই সময় আশেপাশে কি ঘটছে তা আপনি খেয়াল করেন না? লক্ষ্য করেছি। আপনি নিশ্চয়ই আরও লক্ষ্য করেছেন যে এই অবস্থায় আপনি ঘন্টার পর ঘন্টা পার করে দিচ্ছেন। লক্ষ্য করেননি? করেছি। তাহলে আমি আমার হাইপোথিসিসে ফিরে আসি। আপনি বিছানায় শুয়ে আছেন। আপনার মাথার অঙ্কের জটিল সমস্যা। আপনি ভাবছেন আর ভাবছেন। আপনার হাত পা নড়ছে না, নিঃশ্বাস এত ধীরে পড়ছে যে আপনি মৃত মানুষের মতো। রাশিদুল করিম সাহেব সানগ্লাস খুলে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মিসির আলি বললেন, ভালো কথা। আপনি কি লেফট হ্যান্ডেড পারসন? ভদ্রলোক বিস্মিত হয়ে বললেন, হ্যাঁ, কেন বলুন তো? আমি হাইপোথিসিসের জন্য আপনার লেফট হ্যান্ডেড পারসন হওয়া খুব প্রয়োজন। কেন? বলছি। তার আগে শুরুতে যা বলেছিলাম সেখানে ফিরে যাই। দৃশ্যটি আপনি দয়া করে কল্পনা করুন। আপনি এক ধরনের টেন্স অবস্থায় আছেন। আপনার স্ত্রী জেগে আছেন, ভীত চোখে আপনাকে দেখছেন। আপনার এই অবস্থায় তার সঙ্গে পরিচয় নেই। তিনি ভয়ে অস্থির হয়ে গেলেন। তার ধারণা হলো আপনি মারা গেছেন। তিনি আপনার গায়ে হাত দিয়ে আরও ভয় পেয়ে গেলেন, কারণ আপনার গা হিমশীতল। গা হিমশীতল কেন হবে? মানুষ যখন গভীর টেন্স স্টেটে চলে যায় তখন তার হার্টবিট কমে যায়, নিঃশ্বাস প্রশ্বাস ধীরে বয়, শরীরের টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি নেমে যায়। এইটুকু নেমে যাওয়ার মানে অনেকখানি নেমে যাওয়া। যাই হোক, আপনার স্ত্রী আপনার গায়ে হাত দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনি তাকালেন কিন্তু এক চোখ মেলে। বাচক, ডান চোখটি তখনও বন্ধ। কেন? ব্যাখ্যা করছি। রাইট হ্যান্ডেড পারসন যারা আছে তাদের এক চোখ বন্ধ করে অন্য চোখে তাকাতে বললে তারা চোখ বন্ধ করে ডান চোখে তাকাবে। চোখ বন্ধ করে বা চোখে তাকানো তাদের পক্ষে সম্ভব নয়। এটা সম্ভব শুধু যারা ন্যাটা তাদের পক্ষেই। আপনি লেফট হ্যান্ডেড পারসন। আপনি এক ধরনের গভীর টেন্স স্টেটে আছেন। আপনার স্ত্রী আপনার গায়ে হাত রেখেছেন। আপনি কি হচ্ছে জানতে চাচ্ছেন। চোখ মেলেছেন, দুটি চোখ মেলতে চাচ্ছেন না। গভীর আলস্যে একটি কোনো চোখ কোনো মতে খুললেন। অবশ্যই সেই চোখ হবে বাচক। আমার যুক্তি কি গ্রহণযোগ্য মনে হচ্ছে? রাশিদুল করিম কিছু বললেন না। মিসির আলি বললেন, আপনার স্ত্রী আরও ভয় পেলেন। সেই ভয় তার রক্তে মিশে গেল। কারণ শুধুমাত্র একবার এই ব্যাপারটি ঘটেনি, অনেকবার ঘটেছে। আপনার কথা থেকেই আমি জেনেছি সে সময় অঙ্কের একটি জটিল সমাধান নিয়ে আপনি ব্যস্ত। মোরার সমগ্র চিন্তা চেতনায় আছে অঙ্কের সমাধান, নতুন কোনো থিওরি, তাই না? হ্যাঁ। এখন আমি আমার হাইপোথিসিসের সবচেয়ে জটিল অংশে আসছি। আমার হাইপোথিসিস বলে আপনার স্ত্রী আপনার চোখ কেটে দেননি। তার পক্ষে এটা করা সম্ভব নয়। তিনি আপনার চোখের প্রেমে পড়েছিলেন। একজন শিল্পী মানুষ কখনো সুন্দর চোখ সৃষ্টি নষ্ট করতে পারেন না। তবুও যদি ধরে নেই তার মাথায় হঠাৎ রক্ত উঠে গিয়েছিল এবং তিনি এই ভয়াবহ কাণ্ড করেছেন, তাহলে তাকে এটা করতে হবে ঝোঁকের মাথায়, আচমকা। আপনার চোখ গেলে দেওয়া হয়েছে পেন্সিলে, যে পেন্সিলটি আপনার মাথার বালিশের নিচে রাখা। তিনি ঝোঁকের মাথায় একটা কাজ করবেন,
তিনি এত যন্ত্রণা করে বালিশের নিচ থেকে পেন্সিল নেবেন না। হয়তোবা তিনি জানতেনও না বালিশের নিচে নিচে পেন্সিল বা নোটবই নিয়ে আপনি ঘুমান। রাশেদুল করিম বললেন, কাজটি তাহলে কে করেছে? আসছি সেই প্রসঙ্গে। আপনি কি আরেক কাপ চা খাবেন? বানিয়ে দেব? না। অ্যাক্সিডেন্টে কীভাবে ঘটলো তা বলার আগে আপনার স্ত্রী লেখা ডায়েরি আপনার দৃষ্টি আকর্ষণ করছে। এক জায়গায় তিনি লিখেছেন, আপনার বাঁ চোখ দিয়ে পানি পড়তো। কথাটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। কেন পানি পড়তো? একটি চোখ কেন কাঁদতো? আপনার কি ধারণা? রাশিদুল করিম বললেন, আমার কোনো ধারণা নেই। আপনার ধারণা বলুন। আমি অবশ্য ডক্টরের সঙ্গে কথা বলেছিলাম। ডক্টর বলেছেন এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না। যে গ্ল্যান্ড চোখের জল নিয়ন্ত্রণ করে সেই গ্ল্যান্ড বা চোখে বেশি কর্মক্ষম ছিল না। মিসির আলি বললেন, এটা একটা মজার ব্যাপার। হঠাৎ কেন বাঁ চোখের গ্ল্যান্ড কর্মক্ষম হয়ে পড়ল? আপনি মনে মনে এই চোখকে আপনার সব রকমের অশান্তির মূল বলে চিহ্নিত করার জন্যই কি এটা হলো? আমি ডাক্তার নই, শরীরবিদ্যা জানি না। তবে আমি দুজন বড় বড় ডক্টরের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন এটা হতে পারে, মোটেই অস্বাভাবিক নয়। একটি চোখকে অপছন্দ করছে মস্তিষ্ক। তাতে কি প্রমাণ হচ্ছে? মিসির আলি কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, তাতে একটি জিনিস প্রমাণিত হচ্ছে, আপনার বাঁ চোখ আপনি নিজেই নষ্ট করেছেন। অনেকক্ষণ চুপচাপ থেকে রাশেদুল করিম ভাঙা গলায় বললেন, কি বলছেন আপনি? কনসিয়াস অবস্থায় আপনি এই ভয়ঙ্কর কাজটি করেননি, করেছেন সাবকনসিয়াস মাইন্ডে। কেন করেছেন তাও বলি। আপনি আপনার স্ত্রীকে অসম্ভব ভালোবাসেন। সেই স্ত্রী আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কেন দূরে সরে যাচ্ছেন? কারণ তিনি ভয় পাচ্ছেন আপনার বাঁ চোখে। আপনি আপনার স্ত্রীকে হারাচ্ছেন বাঁ চোখের জন্য। আপনার ভিতর রাগ, অভিমান জমতে শুরু করেছে। সেই রাগ আপনার নিজের প্রতিটি অঙ্গের উপর, চোখের উপর। এই রাগের সঙ্গে যুক্ত হয়েছে প্রচণ্ড হতাশা। আপনি যে বিষয় নিয়ে গবেষণা করছেন সেই গবেষণার অন্য একজন করে ফেলেছেন। জার্নালে তা প্রকাশিত হয়ে গেছে। আপনার চোখের সমস্যা তৈরি না করলে এমনটা ঘটতো না। নিজেই গবেষণাটা শেষ করতে পারতেন। সব কিছুর জন্য দায়ী হলো চোখ। মিসির আলি আরেকটি সিগারেট ধরাতে ধরাতে বললেন, আমার এই হাইপোথিসিসের পেছনে আরেকটি শক্ত যুক্তি আছে। যুক্তি বলে আমি কথা শেষ করব। বলুন। আপনার স্ত্রী পুরোপুরি বিকৃত মস্তিষ্ক হবার পরে যে কথাটা বলতেন তা হলো, এই লোকটা পিশাচ। আমার কাছে প্রমাণ আছে। কেউ আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু প্রমাণ আছে। তিনি এই কথা বলতেন কারণ পেন্সিল দিয়ে নিজের চোখ নিচে গেলে দেওয়ার দৃশ্য তিনি দেখেছেন। আমার হাইপোথিসিস আমি আপনাকে বললাম, এর বেশি আমার কিছু বলার নেই। রাশিদুল করিম দীর্ঘ সময় চুপ করে রইলেন। মিসির আলি অনেকবার বললেন, ভাই চা করব, চা খাবেন? তিনি এ প্রশ্নে কোনো জবাব দিলেন না, উঠে দাঁড়ালেন।
সানগ্লাস পরলেন, শুকনো গলায় বললেন, যাই। মিসির আলি বললেন, মনে হচ্ছে আমি আপনাকে আহত করেছি, কষ্ট দিয়েছি। আপনি কিছু মনে করবেন না, নিজের ওপরেও রাগ করবেন না। আপনি যা করেছেন প্রচণ্ড ভালোবাসা থেকে করেছেন। রাশেদুল করিম হাত বাড়িয়ে মিসির আলির হাত ধরে ফেলে বললেন, আমার স্ত্রী বেঁচে থাকলে তার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিতাম। আপনি দেখতেন সে কি চমৎকার একটি মেয়ে ছিল, এবং সেও দেখতো আপনি কত অসাধারণ একজন মানুষ। ওই ঘটনার পর জুটির প্রতি তীব্র ঘৃণা নিয়ে আমি বেঁচেছিলাম। আপনি এই অন্যায় ঘৃণা থেকে আমাকে মুক্তি দিলেন। জুডির হয়ে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভদ্রলোকের গলা ধরে এলো। তিনি চোখ থেকে সানগ্লাস খুলে বলে ফেললেন, মিসির আলি সাহেব, তাই দেখুন আমার দুটি চোখ থেকেই এখন পানি পড়ছে। চোখ পাথরের হলেও চোখের অস্ত্রাগ্রন্থি এখন কার্যক্ষম। 20 বছর পর এই ঘটনা ঘটল। আচ্ছা ভাই, যাই। 2 মাস পর আমেরিকার থেকে বিমান ডাকে মিসির আলি বড় একটা প্যাকেট পেলেন। সেই প্যাকেটে জল রঙে আঁকা একটা চেরি গাছের ছবি, অপূর্ব ছবি। ছবির সঙ্গে একটি নোট। রাশেদুল করিম সাহেব লিখেছেন, আমার সবচেয়ে প্রিয় জিনিসটি আপনাকে দিতে চাচ্ছিলাম। এই ছবিটির চেয়ে প্রিয় কিছু মুহূর্ত আমার কাছে নেই, কোনোদিন হবে বলে মনে হয় না। এতক্ষণ ছিলাম আমি মেহের, লেট টাইম স্লো ডাউন থেকে। মিসির আলির অসাধারণ একটি লেখা, ভয়, পর্ব 2 নিয়ে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। নতুন পর্ব নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।